মা আপনি কেন এত ভাবছেন? শুধু তো ছেলের ওই আংটি, বোতাম, জামা আর ঘড়ি, আর স্রোতের যেটুকু কেনাকাটা ওইটুকুই। আর স্রোতের তো কোনো ঝামেলাই নেই, ওকে যা দেবো তাতেই খুশি। ওই কুড়িয়ে বাড়িয়ে ঠিক জোগাড় হয়ে যাবে মা। আর তাছাড়া রাই তো আমাকে গয়নাগুলো ফেরত দিয়ে গেছে, সেগুলো দরকারে লেগে যাবে। তুমি রাখো তো মিষ্টি, তোমার ওই গয়না কুমির ছানার মতো সব জায়গায় বের করা একদম রেখে দেবো ওই গয়না তুমি চরকির জন্য। আর এরপর গয়না বের করলে শুধু বিক্রম নয়, আমিও ভীষণ বকবো। এত ভাবনা চিন্তার কি আছে মা? তোমার মুশকিল আসান, বিপদ হরণ, সুপার ওম্যান রাই, তোমার বড় মেয়ে তো আছে, ও তো সবসময় সমস্ত বিপদ সামলে নেয়। এবারেও দেখবে কোথা থেকে সুপার ওম্যানের মতো উড়ে এসে বিপদ সামলে নিয়েছে। হ্যাঁ তো সামলায় তো সব বিপদ থেকে তো ওই উদ্ধার করে, সন্দেহ আছে তে কোনো? আর তোমার তো বাঁকা বাঁকা কথা বলার কি আছে শুনি? মা তুমি কিন্তু বেশ ইউনিক না, মানে কখন কার দলে ঢলো ঠিক বোঝা যায় না। কখনো বড় মেয়ে, কখনো ছোট মেয়ে, কখনো আমি, আর দাদা ভাই তো চিরকাল তোমার চোখের মনি হয়েই থাকে। আচ্ছা মা, তুমি কাকে ভালোবাসো বলো তো? মানে কারোর প্রতি তোমার সেরকম টান আছে আদেও? হ্যাঁ, আরে তোর কোনো লজ্জা শরম নেই না রে? মানে এতটুকু লজ্জা শরম নেই? এই দুদিন আগে জেল খেটে এসে এখন বড় বড় চোপা করছিস, মুখে মুখে তর্ক করছিস আমার তুই। মা লজ্জা তো নেই আমার। আরে আরে লজ্জা থেকে কি হবে? এখন কি আমার আর কিছু হারানোর আছে? লজ্জা পেয়ে কি করব? কোন সিদ্ধি লাভ করব? লজ্জাটা নেই আমার, সব তো শেষ হয়ে গেছে। আর এই সবের জন্য কে দায়ী? তোমার বড় মেয়ে রাই। তুমি কি করে রায়ের উপরে দোষটা দিচ্ছ নীলু? ওই তো উকিল দিয়ে তোমার জামিনটা করালো। সঙ্গে আমার সর্বনাশটাও করে দিল। দেখো, টিয়ার যে একটা বিপদ ঘটতে চলেছিল সেটা কিন্তু আমি আগেই বুঝতে পেরেছিলাম। আমি সৌর্যকেও বলেছিলাম, আর আমি সৌর্য থানাতেই যাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে কোথা থেকে উনি উড়ে এসে হাততালি কুড়োতে শুরু করে দিলেন। আচ্ছা দিদিভাই কি পারতো না? হ্যাঁ, পুলিশকে এটা বলতে যে আমার বোন এর সঙ্গে জড়িত নয়? পারতো তো, কিন্তু সেটা না করে পুলিশের চোখে ভগবান হলো, সবার চোখের সামনে ভগবান হলো। ও সেটা না করে যদি পুলিশের আমার প্রতি হওয়া সন্দেহটা মাথা থেকে বের করতো, সেটা ভালো হতো না, কিন্তু সেটা ও করেনি। নীলু, এই কথাগুলো আমাদের বারবার বলে কি হবে বলো তো? তুমি নিজে কানে শুনে বুঝতে পারছো না যে তুমি কতটা অযৌক্তিক কথা বলছো? রাই কি করবে? তুমি কি এক্সপেক্ট করছিলে? যে ওকে কোনো নেতা মন্ত্রী যে একটা ফোন করবে আর সব ক্রিমিনালরা ছাড়া পেয়ে যাবে? আমি ক্রিমিনাল নই। শোনো নীলু, আমি এই নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু তুমি নিজেই পুলিশের জেরায় কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলেছো, এবং কোর্টেও তোমার আগেনস্টে অনেক অভিযোগ আছে, আর সেই একটা অভিযোগ থেকেও কিন্তু তোমাকে নির্দোষ বলেনি। তদন্তে যদি আরো কিছু বেরোয় তাহলে কিন্তু তুমি আরো বিপদে পড়তে পারো। আর তুমি বারবার কি এক কথা বলে যাচ্ছ যে সবকিছু রাইয়ের জন্য হয়েছে? কি করতো রাই? ও কি জানতো যে ওই মেয়েটি টিয়া? ও জানতো যে তুমি টিয়াকে নিয়ে রেস্টুরেন্টে গেছো? নাকি ও এটা জানতো যে সানি তোমার বন্ধু? সত্যি তোমাদের এই দিদিভাইয়ের পক্ষে কথাগুলো, যুক্তিগুলো না বেশ ভালোভাবে দাঁড়ায়। ওয়াও, এনিওয়ে তোমরা দেখছি স্রোতের বিয়ে নিয়ে খুব এক্সাইটেড। মা, আমাকে কিছু কিনে দেবে না? আমি স্রোতের বিয়েতে পড়ব। তুমি স্রোতের বিয়েতে একদম ঘরের মধ্যে থাকবে, এক পাও বাড়ির বাইরে বের করবে না। বেরোবে আর বাড়ির বাইরে চারটে লোক চারটে কথা বলবে, স্বার্থকে আত্মীয় স্বজনদের কানে যাবে, একদম না। এ কি সবকিছু লুকিয়ে বিয়ে দেবে কি করে? সার্থক নিজেও তো সবটা জানে, আর রিলেটিভরা জানবে না। কে কি জানবে না জানবে তোমাকে নিয়ে তো ভাবতে হবে না। তো আমি যা বলছি তুমি সেটা শুনে চলবে। আর হ্যাঁ, এবার একটু নিজের গতি করো। আর কতদিন এবারের অন্ন ধ্বংস করবে আর লোকের সর্বনাশ করবে? চিন্তা নেই মা, খুব বেশি দিন একা আমি এই বাড়িতে থেকে অন্ন ধ্বংস করব না। হ্যাঁ, খুব শিগগিরই দেখবে তোমার মহান ম্যাডাম রায়পূর্ণাও এই বাড়িতে, মানে ওই বাড়ি থেকে ধাক্কা খেয়ে এই বাড়িতে আসবেন। খুব গর্ব না তোমাদের বড় মেয়েকে নিয়ে? এবার দেখো
অতিরিক্ত মহান হতে গিয়ে, অতিরিক্ত সুপার ওম্যান হতে গিয়ে ও যে মেয়েটাকে ওই বাড়িতে তুলেছে, সেই মেয়েটা ওকে কিরকম শিক্ষা দেয়। এমন শিক্ষা দেবে যে ওর মহত্ব দেখানো চিরকালের মতো ঘুচে যাবে। ওই যে উনি আসছেন, আমি এতক্ষণ ধরে এখানে ওয়েট করছি, মশার কামড় খাচ্ছি, আর উনি উনি এতক্ষণে এখানে এলেন। নিজেকে কি মনে করে কে জানে। বাহ, এটাতেও নেই। কি হলোটা কি ম্যাডামের যে এখনো আসা যাচ্ছে না? নির্ঘাত ওই হ্যাঁ হ্যাঁ হি হি বন্ধুগুলোর সঙ্গে আড্ডা দিচ্ছে এখন। আমার সঙ্গে যে দেখা করতে হবে সেটা আদৌ মনে আছে কিনা কে জানে। দূর, আমিও আর ওয়েট করব না, অনেক হয়েছে। বিয়ের আগে এই, এবার বিয়ের পর কি হবে কে জানে। টাকা দিয়ে দিচ্ছেন? কেন, আজ কি ফ্রিতে নাকি? আর একটু অপেক্ষা করুন, এসে যাবে ঠিক। মানে কে আসবে? ওই যে যার জন্য অপেক্ষা করছেন। আপনি কি করে জানলেন আমি কারোর জন্য অপেক্ষা করছি? নইলে এখানে কেউ এমনি এমনি এসে বসে দাদা, ও আমরা সব বুঝতে পারি। আপনি না বড্ড বাজে কথা বলেন। এই নিন দামটা ধরুন, আমি চললাম। বাজে বকে যাচ্ছে। অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। তখন স্রোত এদিকে এলে ফিরবে কি করে? এদিকে তো অটোও কম পাওয়া যায়। ওই নিন দাদা, এসে গেছে। আচ্ছা, আপনি কি করে জানলেন যে ও ওই অটোতেই আসছে? ও আমরা বুঝতে পারি। তাহলে দুটো স্পেশাল চা বানাই। আমি খাবো না, একটা বানান। সে কি দাদা, একটা ভাঁড়ে দুজনে খাবেন? তাহলে একটু বড় করে বানাই। হ্যাঁ, উফ, আপনি দুটো বানান, বুঝতে পেরেছেন? কটা বাজে? কি করব, এমবি স্পেশাল ক্লাস করালেন, সেখানেই আটকে গেলাম। তো সেটা আমাকে বলা যায় না? তাহলে আমাকে এতক্ষণ এখানে ওয়েট করতে হতো না? আমি কি করে জানবো আপনি স্পেশাল ক্লাসের কথা জানেন না? আশ্চর্য কথা, ডিপার্টমেন্টের কে কোথায় স্পেশাল ক্লাস নিচ্ছে সেটা আমাকে জানতে হবে। তোমার উচিত ছিল আমাকে একবার মেসেজ করে দেওয়া। এই রে, সেটা তো একদম ভুলে গেছি। তবে আপনি যখন সব উচিত কাজ করেন না, তখন এটাও এক্সপেক্ট করবেন না যে আমি সব উচিত কাজ করব। এই এক মিনিট, কোন উচিত কাজ আমি করি না, রাদার কোন অনুচিত কাজ আমি করেছি? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে স্টুডেন্টদের কথা শোনা, সেটা কি খুব উচিত কাজ? দাদা তাহলে দুটো মশলাদার চা করে দিই, জমে যাবে। আপনি না বড্ড বেশি বাজে কথা বলেন। এদিকে এসো, এসো, বসো। বলে যাচ্ছে। এটা কি হলো? এটা কি হলো মানে? ওখানে দাঁড়িয়ে কথা বলা যাবে নাকি? লোকটা সমানে ডিস্টার্ব করবে। বড্ড ফাজিল আর বাজে লোক। ঠিক আছে, বলো কি তোমার ইম্পর্টেন্ট কথা? যাই দোকানদারকে একটা পেন নাম করে আসি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। পেন নাম কেন? পেন নাম
না মানে উনি আপনার সাথে ফাজলামি করেছে, ওনার তো পরমবীর চক্র পাওয়া উচিত। স্রোত, তোমার যদি কোনো ইম্পর্টেন্ট কথা না থেকে থাকে তাহলে আমরা এখান থেকে যেতে পারি। এভাবে এরকম এখানে দাঁড়িয়ে থেকে আমি ইম্পর্টেন্ট কথাটা বলবো কি করে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট কথা বলা যায়? তাহলে কি করব? দৌড়াদৌড়ি করব? বলো। আগে আপনাকে কথা দিতে হবে, আপনি বকে ধমকে আমার কথা উড়িয়ে দেবেন না। আমি যা জিজ্ঞেস করব তার ঠিক ঠিক উত্তর দেবেন। মানে এমন কথা বলবে বকুনি খাওয়ার মতো? না, হয়তো আমি যেটা জিজ্ঞেস করব সেই কথাটা আমাদের মধ্যে কোনো দরকার নেই, সেটা হয়তো জানলে বা না জানলে কিছু পরিবর্তন হবে না। আমি একটা মিথ্যে কথা বলেছি। মানে কি? মানে আমি যেই কারণে আপনাকে এখানে ডেকেছি সেটা অতটাও ইম্পর্টেন্ট নয়। তাহলে ডাকলে কেন? আসলে আমার একটা কথা জানার ইচ্ছে হলো। বেশ, তবে অদরকারি কথাই শুনি। টায়ার্ড? একটু চা খাবে? না না, পরে। তোমার শরীর ঠিক আছে এখন? কালকে মাথা ব্যথায় তো কাবু হয়ে গেছিলে, আর সকালবেলা জিজ্ঞেস করা হয়নি তোমাকে, তাড়াহুড়োয় ছিলাম তো। এখন ঠিক আছে তো? আমি একদম ফিট আছি, আর ওসব একদিনের ব্যাপার, রাত গাই বাদ গাই। আঙ্কেল মাম্মাকে ওষুধ দিল তাই তো মাম্মা ঠিক হয়ে গেল। রাত গেই বাদ গেই। ফাঁকা বুড়ি একটা। হ্যাঁ, অমনি না, রাত গেই বাদ গেই। যা শুনবে তোমাকে মনে মনে সেটাই রেকর্ডিং করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, দাঁড়াও, তোমাকে খুব তাড়াতাড়ি আমি স্কুলে ভর্তি করছি। হ্যাঁ, কঠিন কঠিন অঙ্ক দেবে, সেগুলো সব শিখতে হবে, ছড়া বলা শিখতে হবে, সবকিছু পারবে তো মনে রাখতে? সত্যি ভালো আন্টি, তুমি আমাকে স্কুলে ভর্তি করে দেবে? মামা, আমি আবার স্কুলে যাব? যাবে তো, খুব তাড়াতাড়ি যাবে। আমি একজনের সঙ্গে কথা বলেছি। আচ্ছা কোয়েল, ওর লাস্ট স্কুলের রেকর্ডটা তোমার কাছে আছে তো? মানে যেখানে ওর কোন ক্লাসে পড়তো সবকিছু দেখা যাবে? আছে। তোমরা আমার জন্য এত কিছু করছো, তারপর স্কুলের চাপ, এখন না হয় থাক। থাকবে না, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সবার আগে এখন এটাই ভাবতে হবে। আচ্ছা শোনো, ওই স্কুলে মিড সেশনে কিছু বাচ্চা আসবে অন্য স্কুল থেকে। হ্যাঁ, তখন ওরও পরীক্ষা নিয়ে নিতে পারবে। আস্তে আস্তে পড়ানো শুরু করে দিতে হবে ওকে। এই যে ম্যাডাম, শুধু খেলা করলে কিন্তু এখন চলবে না। হ্যাঁ, পড়াশোনাও করতে হবে, বুঝেছো? তোমাকে একটা কথা বলার আছে। আচ্ছা তুমি তখন থেকে দাঁড়িয়ে আছো কেন? বসো না এখানে। কাল আমার একটা ইন্টারভিউ আছে, ওই ধরো 12টা নাগাদ। তো তোমাদের বাড়ির একটা ডুপ্লিকেট চাবি পাওয়া যাবে? কখন ফিরবো সেটা তো ঠিক নেই না। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। চাবি না দিলে তুমি ঢুকবে বেরোবে কি করে? কিন্তু দিয়ার কি হবে? আমার আবার কি হবে? মা, তোমার আবার কি হবে মানে? তুমি থাকতে পারবে বাড়িতে একা একা? ও বাবা, আমি ওইসব পারবো না। কেন কেন পারবে না তুমি? আমি তো ছোট। ও, তুমি ছোট? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম পাকা বুড়ি। হ্যাঁ, তুমি একা থাকতে ভয় করবে তোমার? হ্যাঁ, থাকতে পারবে না একা? তুমি দিয়াকে নিয়ে ভেবো না, আমি ওকে নিয়ে যাব। নিয়ে যাবে মানে? ওকে নিয়ে গিয়ে কোথায় রাখবে তুমি? ওই ইন্টারভিউর সময় তোকে বাইরে বসিয়ে রাখবো। আর
তাছাড়া রিসেপশনে লোকজন তো থাকবে নিশ্চয়ই, কাউকে একটা বলে যাব না হয়। কোয়েল, ওখানে সবাই ব্যস্ত থাকবে, ওকে কোথায় রেখে দিয়ে যাবে তুমি? আর তোমার বেরোতে কতক্ষণ হবে হবে না তার কোনো ঠিক আছে নাকি? ও ততক্ষণ ওখানে বসে থাকতে পারবে? ঠিক পারবে। আর এখন তোকে এসব পারতে হবে, তাই না? আমি যখন চাকরি করব তখনও তোকে ম্যানেজ করে নিতে হবে। যাই হোক, তুমি এসব নিয়ে ভেবো না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি দেখছি, দাঁড়াও। কালকে যদি একটা গাড়ি ড্রাইভার দিয়ে পাঠানো যায় তোমাদের সঙ্গে, তাহলে সুবিধেই হবে তোমাদের। দিয়াও গাড়ির মধ্যে বসে থাকতে পারবে, আর ড্রাইভার দাদাও থাকবে। না না প্লিজ, তুমি এসব আর করতে যেও না, রাইট? তুমি আমাকে আর বিড়ম্বনায় ফেলো না প্লিজ। আর আমি তো তোমাকে বলছি আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি দাঁড়াও, চা বসাই। কি গো, আমাকে একটু হামটি ডামটি তো চটপট শোনাও তো। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a good fall. All the kings have sat, and on the king's cement could not put Humpty Dumpty wood together again. তাই আমিও চাই দিয়া তোমাদের এমন শূন্য স্থান ভরাট করে থাকবে যে আমাকে তাড়াতে চাইলেও ওর জন্য পারবে না। দাও দাও, আমাকে দাও। হাতে লেগেছে? কথাটা এবার বলবে? আপনি কিন্তু কথা দিয়েছেন, রাগারাগি করবেন না। এত ভনিতা করার কি আছে? স্রোত, আমি আর 3 কাউন্ট করব, তার মধ্যেও যদি তুমি না বলো আমি এখান থেকে চলে যাব। তারপর তুমি আর তোমার কথা দুজনে বসে। আপনি একজনকে ভালোবাসতেন, এটা কে বললো? সেটা কথা না। বাসতেন তো ভালো। স্রোত, আমি যদি তোমাকে প্রশ্ন করি আমার ব্যক্তিগত ব্যাপারে, আমি তোমাকে কেন বলবো? আপনি বড্ড প্রশ্ন করেন, আমার প্রশ্নের পিঠে 2টো প্রশ্ন করে ফেললেন। অথচ আপনি কথা দিয়েছেন আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা বেশ, আপনার 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। এই কথাগুলো আমাকে আঙ্কেল বলেছিল, কিন্তু খুব বিপন্নভাবেই বলেছিল। বাবা যখন তোমাকে বলেইছে আমাকে আবার জিজ্ঞেস করছো কেন? কারণ আমাকে আঙ্কেল শুধু বলেছিল যে আপনার জীবনে একজন ছিল, এর বেশি আর কিছু বলেনি। সম্ভবত এর থেকে বেশি আর কিছু জানতেনও না। জানবেই বা কি করে? তখন তো আপনাদের মধ্যে বিস্তার ডিস্টেন্স। তখন আপনি কি ভাবতেন, কেমন ভাবতেন, কিছুই তো আঙ্কেলের সাথে শেয়ার করতেন না। কাজেই আঙ্কেল আমাকে যা বলেছিল বা যা জানতো সবই অন্যের থেকে শোনা। তাই আমি সরাসরি আপনার কাছ থেকে জানতে চাইছি। এটা খেয়ে না, ঠান্ডা হয়ে যাবে। ওর নাম ছিল বিতস্তা, নদীর নামে নাম ছিল। আমরা দুজনে ব্যাচমেট ছিলাম। শি ওয়াজ ব্রিলিয়েন্ট।
কোনো পেপারে ও আমার থেকে বেশি নাম্বার পেত, কোনো পেপারে আমি ওর থেকে বেশি নাম্বার পেতাম। আমাদের ব্যাচের মেন কম্পিটিশনটা হতো আমাদের দুজনের মধ্যে, আর সেই কম্পিটিশন থেকে পড়াশুনো, গান, কবিতা এসবের মধ্যে কখন যে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেছিল তা আমি নিজেও জানি না। ভালোবাসার ফিলিংস কি হয় আমি জানি না, তবে হ্যাঁ, ও কলেজে না এলে আমি ওকে মিস করতাম। আমার বন্ধুরা বলতো একেই প্রেম বলে, আমি সেসব নিয়ে ভাবতাম না। তারপর আর কি, আমরা সবাই ডক্টর হয়ে গেলাম, ও এমডি করতে বাইরে চলে যাবে ডিসাইড করলো, আর সেখান থেকে আমাদের ডিফারেন্সেস শুরু হলো। আমি এখানে থাকতে চাই, এখানে পড়াতে চাই, আর ও বাইরে চলে যাওয়ার পর দেশে ফেরার ওর কাছে আর কোনো অপশনই থাকলো না। তারপর ও যখন দেশে আসতো আমার সঙ্গে খুব ঝগড়া হতো, কারণ ও চাইতো আমি বিদেশে চলে যাই, আর আমি সেটা চাইতাম না। সেই নিয়ে আমাদের দুজনের মধ্যে মনোমালিন্য হতো। তারপর আর কি, আমাদের যোগাযোগ শেষ, সম্পর্ক শেষ। তাও তো আমি শুনলাম যে ও ওর সিনিয়র একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। খুব খারাপ লাগলো, খুব কষ্ট পেলাম আমি। জানো স্রোত, তারপর আমি কি শুনছি যে ও সেই ছেলেটিকে টিচ করেছে, টিচ করে অন্য একজন এস্টাবলিশ বিজনেসম্যানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। সে ওকে ওর ড্রিম ফুলফিল করার জন্য হেল্প করছে। খুব খারাপ লাগলো আমার। মনে হলো মেয়েরা এরকমই হয়, তারা সবসময় বেটার, আরো বেটার, বেশি কিছুর দিকে ছোটে। তাদের রেসপেক্ট করার কিচ্ছু নেই। কোনো মেয়ে দুটোর বেশি তিনটে কথা বললে আমি মনে করি তারা মতলবে বলছে। হয়তো আমি তাদের কাছে সেই বেটার অপশনটা। ব্যাস, আমি এরকম হয়ে গেল। বুঝলাম। এখনো কি সেরকম ভাবনা চিন্তা আছে মনে? মানে আমি আপনাকে বেটার অপশন ভাবি, সেরকম কখনো মনে হয়েছে আপনার? তোমার একটা প্রশ্নের জবাব দেবো আমি বলেছিলাম, দিয়েছি। তোমার সব প্রশ্নের জবাব যে আমি দেবো তা কিন্তু বলিনি। খুব ভালোবাসতেন বিতস্তাকে? আমি বলছি তো, ওসব ফিলিংস নিয়ে আমি কখনো ভাবিনি। ভেবেছি, ডেফিনেটলি ভেবেছেন, আর ভালোবেসেছেন। তাই যখন ওর পরের দিকের কথাগুলো শুনেছেন, জেনেছেন, আপনি এইভাবে রিয়াক্ট করেছেন, কষ্ট পেয়েছেন, নিজের পুরো পার্সোনালিটিটাই ঘেটে ফেলেছেন। স্রোত, বড্ড বেশি পরচর্চা করছো তুমি। আচ্ছা, সেদিন আপনার বিতস্তাকে বুঝতে কোনো রকম ভুল হয়নি তো? মানে আপনি যে মানুষ চিনতে একেবারেই খারাপ সেটা নিশ্চয়ই আপনি মানবেন। কেন মানবো সেটা আমাকে জিজ্ঞেস করছেন? আপনার বাবাকে চিনতে আপনার কতটা সময় লেগেছিল? যে নিজের বাবাকে চিনতে এতটা ভুল করতে পারে, যে ওরকম একটা মানুষকে ভুল চিনে এতটা কষ্ট দিতে পারে, সে যে কোনো মানুষকে ভুল চিনবে সেটাতে আমি শিওর। স্রোত, তুমি ঘুরিয়ে ফিরিয়ে কি বলার চেষ্টা করছো বলো তো? আমি বলতে চাইছি, হয়তো সেদিন আপনি বিতস্তাকে ভুল বুঝেছিলেন, আর সেই কারণে তার ভালোবাসা আপনার নিজের ভালোবাসাকে বঞ্চিত করেছে। ঠিক যেমন বছরের পর বছর আঙ্কেলকে বঞ্চিত করেছে।
সেসব তোমাকে ভাবতে হবে না। স্রোত, আমাদের বিয়েটা যে 1 বছরের জন্য সেটা মাথায় রেখো। আর আমরা এরপর থেকে একে অপরের খুব বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করব না। আমি এখানে কেন এসেছি সেটা তোমাকে জানিয়ে রাখি। স্রোত, তুমি এই বিয়েটাকে সিরিয়াসলি নিও না, তাহলে পরে কিন্তু তোমারই খারাপ লাগবে। তাই এখন থেকে তুমি মাথায় ঢুকিয়ে নাও, কোনো রকম এক্সপেকটেশন তুমি রাখবে না, আমিও রাখবো না। আমরা যতটা সম্ভব একে অপরের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবো, বুঝতে পেরেছো? এই আন্ডারস্ট্যান্ডিংটা যেন আমাদের দুজনের মধ্যে থাকে। কখনো যদি কাউকে কিছু বলো তাহলে সেই দিনটাই আমি এই বিয়ে থেকে বেরিয়ে যাব, তাতে বাবা যতই কষ্ট পাক। আর হ্যাঁ, আমরা যে একে অন্যের জন্য উপযুক্ত নই সেটা যেন সবাই বোঝে। সেখানে তোমাকে আদর্শ বউ হতে হবে না। দুটো জিনিস একসঙ্গে কি করে হয়? একদিকে আপনি বলছেন আমরা একে অপরকে ডিস্টার্ব করব না, আবার অন্যদিকে বলছেন যেন সবাই বোঝে আমাদের মিল কখনোই সম্ভব না। রোদ বাড়াবাড়ি করো না। আমার তখন সন্দেহ হচ্ছে যে তোমার মনে অন্য কিছু আছে। কি আছে? আপনি কি ভাবছেন আমি আপনার প্রেমে পড়ে গিয়ে সারাটা জীবন আপনার সাথে কাটাবার প্ল্যান করছি? আর যদি সত্যি সেটা ভেবে থাকেন তাহলে বলবো। কি হলো স্রোত, কথা শেষ করো। বলবো ঠিক ভেবেছেন স্যার, একেবারে ঠিক। তাহলে বলবো আমাকে কি ভূতে ধরেছে যে আমি আপনার প্রেমে পড়বো? বেশি বাড়াবাড়ি করে ফেলছো না রাই? ও ইন্টারভিউ দিতে যাবে, ভালো কথা, তার জন্য আমরা ওর মেকে নিয়ে ভাববো? আমাদেরই ভাবতে হবে, যতদিনের জন্যই হোক। দায়িত্ব যখন একবার নিয়েছি তখন সেটা আমাদেরই পালন করতে হবে অনির্বাণ। আর ঠিক আছে, তাই বলে তুমি ওকে ড্রাইভার শুদ্ধ গাড়ি দিয়ে ছেড়ে দেবে? বাড়াবাড়ি করছো, বড্ড বেশি বাড়াবাড়ি করছো, কিন্তু আমার এগুলো একদম পছন্দ হচ্ছে না রাই। তুমি ঠান্ডা মাথায় একটু ভাবো, একটু ঠান্ডা মাথায় ভাবো প্লিজ। আজকে যদি কোয়েল কোথাও ইন্টারভিউ দিতে যায়, ভেতরে ও ঢুকলো, ধরো বাইরে রেখে দিয়ে গেল দিয়াকে, আর বাইরে ধরো দিয়াকে রাখার মতো সেরকম কোনো জায়গা পেলো না, দিয়াকে একা রেখে চলে গেল, তখন যদি দিয়ার কোনো একটা বিপদ হয় কি হবে? শুধু শুধু এতটুকু বাচ্চাটাকে শাস্তি দিয়ে লাভটা কি বলো তো? আর দেখো, কোয়েল যখন নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে চায়, আমার মনে হয় আমাদের ওকে হেল্প করা উচিত। আর কত হেল্প করবো আমরা ওকে? আরে বাচ্চাকে নিয়ে তার মা ভাববে, আমরা। অনির্বাণ, এতটুকু একটা বাচ্চাকে বিপদে ফেলে কি লাভ? হ্যাঁ, আজকে যদি ওর কোনো একটা বিপদ হয়, কিছু একটা হয়ে যায়, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? না আমরা পারবো, বলো? এই সব কিছু নিয়ে তুমি বড্ড বেশি ভাবো। এই আমার না তোমাকে নিয়ে চিন্তা হয়। আর সবকিছু নিয়ে এত ভাবতে যেও না রাই, সবকিছু নিয়ে এত ভাবলে কিন্তু মুশকিল। হ্যাঁ, প্রবলেম। আরে কেন ওর কিছু হবে বলো তো বাচ্চাটা? আজকাল কি মারা কাজ করছে না? হ্যাঁ, বাচ্চা সামলাচ্ছে, চাকরি করছে, এক হাতে সবকিছু করছে। সেটা চাকরি পেয়ে যাওয়ার পর, কিন্তু ইন্টারভিউ দিতে দিতে যদি দিয়ার কিছু একটা হয়ে যায়, তাহলে তো দিয়ার উপর দিয়ে সবটা যাবে। এক কথার কতবার বলবো তোমাকে অনির্বাণ? ব্যাস হয়ে গেল, বলেই যখন দিলে তাহলে তার কিছু বলার নেই। মানে তোমাকে যুক্তি দিয়ে কোনো কিছু বোঝানো যাবে না। না, যাবে না। সবসময় যুক্তি দিয়ে নাই বা ভাবলে, কিছু কিছু সময় একটু ইমোশনকে, আবেগকেও জায়গা ছেড়ে দিতে হয়। দিয়ার স্কুলের অ্যাডমিশন নিয়ে তুমি কারোর সাথে কথা বলেছো? কি বলেছে নাকি যে অ্যাডমিশনের জন্য পরীক্ষা নিতে হবে? आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर। গানটা বন্ধ করলেন কেন? আমার এই গানটা ভালো লাগে না। কিন্তু আমি গান শুনবো। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার
কি হলো? তুমি এবার গানটা বন্ধ করলে কেন? এই গানটা আমার ভালো লাগে না। থাক, গান শোনার কোনো দরকার নেই। কোয়েল বলল? চেক করছো? কি চেক করব? এই আমি কোয়েলের সাথে লুকিয়ে লুকিয়ে গল্প করছি কিনা। মাথাটা না একদম খারাপ হয়ে গেছে তোমার, একদম খারাপ হয়ে গেছে। আমি যদি এটা মনে করতাম যে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কোয়েলের সঙ্গে গল্প করছো, তাহলে যে তুমি আমার কাছে এসে এই টপিকটা নিয়ে ডিসকাস করবে না সেটাও আমি খুব ভালো করে জানতাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো এদিকে এসো। এই যে তোমার এই কথাবার্তাগুলো না বেশ ট্রিকি। কি বলতে চাইছো বলো তো? বুঝলাম। কি বুঝলে? যা বোঝার। তুমি কিন্তু আমাকে প্রভোগ করছো রাই, কায়দা করে আমার পেটের ভেতর থেকে সব কথা বার করার চেষ্টা করছো। আমি যদি সেম জিনিসটা ট্রাই করি? থাক থাক, ওসবের দরকার নেই। হ্যাঁ, পথে এসো পথে এসো। ঘরে ঢুকতেই তো একদম গিয়ে জড়িয়ে ধরলো আন্টির সাথে কত গল্প, সে সারাদিন কি করেছে না করেছে সে সব গল্প করছে। হ্যাঁ, তার ভালো আন্টি নাকি তার অ্যাডমিশনের জন্য স্কুলে কথাবার্তা বলেছে। বড্ড বেশি খুশি কিন্তু। হ্যাঁ, বড্ড মায়াবী না মেয়েটা? কতটুকু বাচ্চা, বাবার ছায়া মাথার উপর নেই, এরকম ভেসে বেড়ানো জীবন, খুব মায়া হয় দেখে। কোয়েলের চাকরিটার যে কি হবে। হবে না, চাকরি হবে না। কেন এরকম বলছো? আরে বলছি কারণ আছে, এমনি এমনি বলছি না। কোয়েল আজ পর্যন্ত কোনোদিনও চাকরি করেনি, এই বয়সে ও চাকরির বাজারে গিয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ মানছি ও পড়াশোনায় খুব ভালো ছিল, রেজাল্ট ভালো করেছে, কিন্তু সেটাই কাজের ক্ষেত্রে কোনো হেল্প করবে না। ওর বয়সে যে কোনো ক্যান্ডিডেট আজকের দিনে 7-8 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে যায় কাজ করতে, সেখানে ওকে কেউ হেল্প করতে পারে না, কেউ কাজ, আরে ওকে কেউ কেন কাজ দেবে বলো তো? আমার যে চাকরি হবে না সেটা আমার থেকে ভালো কে জানে। আর আমি তো চাকরি করতেও চাই না, এটা একটা আইওয়াশ, নাহলে যে আমি ধরা পড়ে যাব। আমাকে দেখাতে হবে আমি চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। অপেক্ষা করো, আরো অনেক নাটক আমার করা বাকি আছে।